রাষ্ট্রপতির যে পদ অলংকারিক, কিন্তু তারপরেও এই পদটি সম্মান এবং মর্যাদার দিক থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং পদবি। রাষ্ট্রপতি যে বাড়িতে থাকেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাড়ি, মর্যাদাপূর্ণ বাড়ি, এবং রাষ্ট্রপতির যে পদ এবং চেয়ারটি এখান থেকে আসলে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। রাষ্ট্রের যে এক্সিকিউটিভ ক্ষমতা এটি প্রধানমন্ত্রীর হাতে, এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যদিও রাষ্ট্রপতি কোনো কিছু করতে পারেন না, কিন্তু কাগজে কলমে দেখানো হয় রাষ্ট্রপতি নির্দেশ করবেন, অনুমতি করবেন, এই কাজটি করা হলো। তো সেই রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিন, যার ডাকনাম চুপ্পু, তিনি যখন নিয়োগ লাভ করলেন তখন প্রচুর সমালোচনা হয়েছিল, আওয়ামী লীগের মধ্যে সমালোচনা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা যেটা চেয়েছিলেন, অবস্থার দৃষ্টি মনে হয় যে তিনি চেয়েছিলেন খুবই অনুগত, বিশ্বস্ত এবং তার কথার বাইরে যাবে না এইরকম কাউকে রাষ্ট্রপতি তিনি বানাবেন। এবং সেই দিক থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে যোগ্যতা, নিঃসন্দেহে দলের প্রতি আনুগত্যের দিক থেকে, শেখ হাসিনার প্রতি আনুগত্যের দিক থেকে কোনো অংশে কম ছিল না। কেউ কেউ আবার বলার চেষ্টা করছিলেন যে তিনি যেহেতু ইসলামী ব্যাংকের বোর্ড অব গভর্নর্সে ছিলেন এবং এস আলম সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন, এবং এস আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছোট বোন শেখ রেহানা, তার যে সম্পর্কের বিষয়টি এটা এখন ওপেন সিক্রেট। এবং আমরা যারা খুব উঁচু ধারণা পোষণ করতাম শেখ পরিবার সম্পর্কে, বিশেষ করে বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে, সত্য মিথ্যা আল্লাহ মাফ করুক, কিন্তু এখন তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কমিশন গ্রহণ করা, এগুলো নিয়ে যে সকল তথ্য আসছে, পত্রপত্রিকা আসছে, যারা ধরা পড়েছেন তারা বলছেন, তারপরে বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা যেভাবে আসছে, তাতে এই পরিবেশ সম্পর্কে যারা খুব উঁচু ধারণা পোষণ করতেন তারা সত্যিকার অর্থে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। তো শেখ হাসিনার অলওয়েজ সফর সঙ্গী হিসাবে, ছায়া সঙ্গী হিসাবে শেখ রেহানা ঘোরাফেরা করতেন। তিনি কথা বলতেন খুব কম, অল্প কথা আমরা শুনেছি, চুপচাপ থাকতেন, এবং দেখে মনে হতো যে দুনিয়ার একেবারে নিরাসক্ত একজন মানুষ। পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা কোনো কিছুর মধ্যেই তার বৈষয়িক আকর্ষণ ছিল না, মনে হতো যে বৈরাগ্য। তো তার এই যে বৈরাগ্য, এর বিপরীতে তার যে নিয়োগগুলো বা তার সাথে যাদের সম্পর্ক, তাদেরকে নিয়ে যে সকল কথাবার্তা হতো সেগুলো খুবই আপত্তিকর। যেমন তার দেবর তারেক সিদ্দিকী, মেজর জেনারেল তারেক সিদ্দিকী নিয়ে কি কথা না হচ্ছে অনেকদিন যাবত। কিন্তু তারেক সিদ্দিকী শেখ হাসিনার কাছাকাছি ছিলেন মূলত শেখ রেহানার পরিচয়ের কারণে। এরপরে শেখ রেহানার ছেলে ববি, তারপরে টিউলিপ, তো এদের দুজনকে নিয়েও মানুষ খুব ইতিবাচক চিন্তা করত। টিউলিপ ইংল্যান্ডের মতো জায়গাতে এখন প্রতিমন্ত্রী আছেন, একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তো সবাই ইতিবাচক ধারণা পোষণ করত। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম যেখানে বলবো যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তারা $5 বিলিয়ন কমিশন নিয়েছে। $5 বিলিয়ন মানে 60,000 কোটি টাকা। তো এই জিনিসগুলো যখন আসছে তখন মানুষ লাজবাব হয়ে গিয়েছে। যখন সালমান সাহেব কি বলছেন, অন্যান্য পলক কি বলছেন, এই কথাগুলো যখন তারা কি বলছেন আমরা এখনো জানি না, কিন্তু পেপার পত্রিকায় যেভাবে আসছে তাতে সর্বনাশ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের এই শেখ পরিবারের রাজনীতি। তো সেই শেখ পরিবারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শেখ রেহানা, যার সম্পর্কে মানুষ কানা ঘোষা করতো, সাহস করে কিছু বলতো না, কিন্তু বেশিরভাগ মানুষই ইতিবাচক ধারণা পোষণ করতেন। তো বলা হতো যে এস আলমের সঙ্গে এবং তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, এবং এস আলমের যা কিছু সবকিছু মূলত শেখ রেহানার আশীর্বাদে হচ্ছে। তো সেই এস আলমের যে একজন কর্মকর্তা, তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন তখন সবাই বললেন সুবহানাল্লাহ, শেখ রেহানার কত ক্ষমতা যে তার ইঙ্গিতে এস আলমের একজন কর্মকর্তা দেশের রাষ্ট্রপতি হয়ে যান। তো যাই হোক, সেই রাষ্ট্রপতি যখন হলেন তার ডাক নাম চুপ্পু। আমাদের দেশের চুপ্পু নামটি
একটা ছেলে মেয়ে নাম যায় না। একটা সময় তিনি চুপ্পু নামে নিজেকে পরিচয় দিতেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনি যখন রাষ্ট্রপতি হলেন এই নামটি অমিট করে তিনি শাহাবুদ্দিন নামটিকে গ্রহণ করলেন, তার যে মূল নাম। আগের যে জাস্টিস শাহাবুদ্দিন ছিলেন, তো সেই নামের সাথে তাল মিলিয়ে তিনি শাহাবুদ্দিন নামটিকে মার্কেট করলেন, এবং আমরা এখন তাকে শাহাবুদ্দিন নামে আওয়ামী লীগ আমলে বলতাম, কিন্তু এখন আবার আওয়ামী লীগের পতনের পর তাকে সবাই চুপ্পু বলার চেষ্টা করছেন। এখন বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা, সেই শূন্যতা ডেপুটি স্পিকার নেই, স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, আর সংবিধান বলতে এখন যা আছে সেটা ভায়োলেশন হয়েছে, এবং যারা এই সংবিধান যদি মানেন তাহলে এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে, এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সংবিধান মানেন। এর কারণ হলো আন্দোলন, ক্ষমতা গ্রহণ, যা কিছু কোনোটাই সংবিধান মেনে হয়নি, আর এই সংবিধানের বাইরে যা কিছু হয়েছে এর জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডের যে বিধানটি, এটি যদি আবার সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে আগামীতে রাষ্ট্রপতিকে কোনো অধ্যাদেশ দেওয়া হবে না, আগামীতে যে সরকার আসবে তাকে আওয়ামী লীগের মতো ব্রুট মেজরিটি থাকতে হবে, 3/4 তাকে যদি সেই না থাকে, মেজরিটি না থাকে, তাহলে এই সংবিধান আর পরিবর্তন করা যাবে না। দেখা গেল বিএনপি আসছে, জামাত আসছে, অন্যান্য দল আসছে, এমনকি আওয়ামী লীগ আসছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা মানে 4/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি, ফলে এই সংবিধানটা আর পরিবর্তন করা সম্ভব হবে না। ফলে এই যে টোটাল প্রক্রিয়ার সাথে যারা জড়িত, এই সরকারের সাথে যারা জড়িত আন্দোলনকারী, সবাই কিন্তু এই সংবিধানের রোষানলে পড়বেন, আর সেই রোষানলে পড়বেন বলে সরকারের যারা শুভার্থী তারা অনেকেই দেশে এবং দেশের বাইরে বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম এবং প্রধান কাজ হলো সংবিধানকে স্থগিত করা, তারপর সংবিধান বাতিল করা, সংবিধান রিরাইট করা, জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তাকে বহিষ্কার করা, এবং সেখানে ডক্টর ইউনূস বিপ্লবী সরকারের প্রধান হিসেবে কর্তৃত্ব নেয়। কারণ হলো সংবিধান যদি আপনি মান্য করতে যান, আপনি তো মান্য করতে পারেননি, আর এই সংবিধান অনুযায়ী যা কিছু করেছেন এমনি আপনি আপনার জীবনের ঝুঁকিতে পড়ে গিয়েছেন। কাজেই যখন আপনি ঝুঁকিতে আছেন, তো আপনাকে শতভাগ ঝুঁকি নেওয়া বেটার। আপনি পুরো আন্দোলনের নেতা হয়ে যান, আপনি আপনার মতো করে সবকিছু চালান। এইভাবে কিন্তু নানা জনে নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ প্রয়োগ করছে, এবং যখন এই চাপগুলো এখানে আসছে, একইভাবে কিন্তু সেই চাপ পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছে, সেই চাপ সেনা হেডকোয়ার্টারে যাচ্ছে, বিজিবি হেডকোয়ার্টারে যাচ্ছে, সীমান্তে যাচ্ছে, এবং এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এবং সবচেয়ে এই চাপগুলো আবার ধূমায়িত হয়ে একেবারে অ্যাটম আকারে এটি বঙ্গভবনে যাচ্ছে। এবং সেখানে জনাব শাহাবুদ্দিন চুপ্পু এই কথাগুলো যখন শুনছেন, বা এই জিনিসগুলো পরিণতি যেগুলো তিনি ভোগ করছেন, এগুলো নিয়ে সঙ্গত কারণে তার ঘুম হারাম হয়ে গিয়েছে, এবং এরই মধ্যে আবার তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে, তারপরে তার রেসিডেন্সি নিয়ে, বিদেশে তার বিনিয়োগ নিয়ে নানা রকম ছবি, কথাবার্তা সামাজিক মাধ্যমে আসছে। এবং এরই মধ্যে দেখা গেল যে অলানা ছাড়েন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। তো রাষ্ট্রপতির সঙ্গে তার যে দেখা, সেই দেখাটা সবাই বলছে যে এটা মানে বঙ্গভবনের পক্ষ থেকে বা সেনা বাহিনীর পক্ষ থেকে যদি বলা হচ্ছে, এটা তো গতানুগতিক সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সবাই অলক্ষ্যে নানা রকম কথা বলার চেষ্টা করছে। কেউ বলছে চুপ্পু সাহেবকে চলে যেতে হবে, তাকে পদত্যাগের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু আমি এই কোনো দিকে না গিয়ে যেটি দেখলাম সেটি হলো যে ছবিটি এসছে পত্রপত্রিকাতে, সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি খুব গম্ভীর হয়ে বিষণ্ণ অবস্থাতে, একেবারে অনেকটা মরমর পাথরের মূর্তির মতো তিনি ছবি তুলেছেন ক্যামেরার দিকে তাকিয়ে। অন্যদিকে মিস্টার চুপ্পু রাষ্ট্রপতি, তিনি অনেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হয়ে বসেছেন, এবং তিনি ক্যামেরার দিকে অ্যাঙ্গেলের দিকে সোজা না থেকে অ্যাঙ্গেলের দিকে তাকিয়ে নন ফর্মাল ওয়েতে একটি মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করেছেন। এই হাসিটি বিষণ্ণতা নয়, এই হাসি খুবই ইঙ্গিতপূর্ণ, মোনালিসার হাসির মতো, খুব
খুব ইঙ্গিতপূর্ণ হাসি, এবং সেই হাসির কারণে আমার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে হাসিনার ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। হাসিনা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে। এখন আপনাদেরকে একটি কথা বলতে চাই, হাসিনা আসলে কতটুকু ষড়যন্ত্র করতে পারবে কি পারবে না সেটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। আমি মনে করি হাসিনা ষড়যন্ত্র করতে পারবে না, কারণ হাসিনা আকাশে বাতাসে লেগে রয়েছে ইউনূসের পিছনে। সে ইউনূসকে হটিয়ে আবার তিনি ক্ষমতায় আসবেন। সে কীভাবে ক্ষমতায় আসবে এটা আমার বুঝে আসে না। ডক্টর ইউনূসের মেগাফোনে কূটনীতিতে অস্বস্তি ভারতের, এবং ভারতও পিছিয়ে লেগেছে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলছেন, দুই দেশের সম্পর্ক এখন তলানিতে, উভয় পক্ষকে এই সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। তার এই বক্তব্যের প্রতিক্রিয়া ভারত এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে জানা গেছে ভারতীয় কর্মকর্তারা বিচলিত। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন 1 মাসেরও বেশি সময় আগে। তবে এতদিনও বাংলাদেশ ভারত দুই প্রতিবেশীর সম্পর্ক শীতলই রয়ে গেছে। হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বাংলাদেশ বিরক্ত। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারত বিস্মিত হয়েছে। দুই দেশের সম্পর্কে এখন কোন অবস্থায় আছে তা বিশ্লেষণ করছে বিবিসি। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো। তিনি 15 বছর ক্ষমতায় থাকাকালে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ছিল। তার ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সহায়ক ছিল, কারণ বাংলাদেশে বসে কার্যক্রম পরিচালনা করা কিছু ভারত বিরোধী বিদ্রোহীকে দমন করেন হাসিনা, কিছু সীমান্ত বিরোধের সমাধানও করেন। কিন্তু দেশ ছাড়ার পর তার ভারতে অবস্থান দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়টি জটিল করে তুলেছে। বিশেষ করে তিনি কতদিন ভারতে থাকবেন তা স্পষ্ট না করায় এটি জটিলতা তৈরি হয়েছে।